অলরাইট, আশা করি তোমাদের সবার পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল সব কিছু মিলে কম বেশি যেটাই হোক ভালো হয়েছে। তো রেজাল্ট নিয়ে আমার কিছু কথা আছে, একটু পরে কথা বলছি। তোমরা যে যেখানে আছো বা যেভাবেই আছো, আমার কিছু কথা একটু মনোযোগ দিয়ে শোনো। দরকার হলে পরে শোনো, কিন্তু পুরোটা শুনবা। অ্যাডমিশনের এই জার্নিটাকে বলা হয় একটা আসলে মাইন্ড গেম। এই সময় তুমি কিভাবে এই জার্নিতে কোপ আপ করবা, কিভাবে খারাপ স্কোর নিয়ে বা খারাপ প্রস্তুতি বলবো না, যে তোমার যদি স্কোরটা একটু খারাপও হয় তারপর তুমি এই জার্নিতে কীভাবে টেকে থাকবা, কীভাবে হিট করবা, সব কিছু মিলে একটা বড় প্ল্যানিং এর উপর নির্ভর করে। এখন আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নটা শোনো, তারপর আমার কিছু সাজেশন আছে তোমাদের জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিশন জার্নিতে মূলত কারা সফল হয় বা কারা সফলভাবে গন্তব্যে পৌঁছায়। আমি কিছু অপশন রেডি করেছি, যেমন এক নম্বর যে পড়ুয়া ছাত্র। এই পড়ুয়া ছাত্রকে আদৌ কোনো দিন অ্যাডমিশনে সফল হতে পারে কিনা। যেহেতু তোমরা আমার মুখোমুখি নেই, তাহলে আমি এখানেই বলে দিই যে পড়ুয়া ছাত্র কোনোদিনও অ্যাডমিশনের চান্স পায় না। প্রত্যেকটা লজিক আমি বলছি তোমাদেরকে। নাম্বার 2 হচ্ছে যাদের ব্রেইন শার্প এবং যাদের অল্প পড়লে হয়, তারা কি আদৌ অ্যাডমিশনে সাকসেস হয়? তারাও কখনো সাকসেস হয় না। নাম্বার 3, আমি তাদের কথা বলছি যারা আগে থেকে ভালো ছাত্র, তারা কি কখনো অ্যাডমিশনে সাকসেস হয়? নো, তারা হয় না। তাহলে এক নম্বর বলেছে যারা পড়ুয়া ছাত্র, নাম্বার 2 বলেছে যাদের ব্রেন আগে থেকে শার্প এবং যারা অল্প পড়লে হয় তারাও চান্স পাবে না। নাম্বার 3, যারা আগে থেকেই আমাদের সমাজে ভালো ছাত্র হিসেবে পরিচিত, তারাও চান্স পাবে না। কারণ হচ্ছে, কারণটা আমি তোমাকে খুলে বলি। আমি অনেক বাচ্চাকে দেখেছি যারা পড়ুয়া ছাত্র, তারা শুধুমাত্র জানে না যে কীভাবে পড়তে হয়, কিন্তু পড়ছে অনেক। দে আর হাইলি ডেডিকেটেড, কিন্তু এখানে ডেডিকেশন দিয়ে লাভ নেই। কারণ তোমার পক্ষে এত অল্প সময়ে এত এত কন্টেন্ট ব্রেনের মধ্যে রাখাটা খুবই ইম্পসিবল। এই জন্য পড়লে এখানে কোনো হবে না, কারণ এখানে গোটা বাংলাদেশের সাথে কম্পিটিশন, ইটস এ হাই কম্পিটিশন। এখানে তোমাকে অনেক চালাক হতে হবে। নাম্বার 2, যে বলছিলাম যাদের ব্রেন শার্প হয়ে লাভ নাই তুমি যদি এখানে পর্যাপ্ত সময় ইনভেস্ট করতে না পারো। নাম্বার 3 বলেছে যারা আগে থেকে ভালো ছাত্র হিসেবে পরিচিত, লাভ নাই। বিং আ গুড স্টুডেন্ট অ্যান্ড বিং আ গুড কম্পিটিটর টোটালি ডিফারেন্ট। তাহলে এখানে একজন ভালো ছাত্র হওয়া এবং ওই মার্কেটের জন্য ভালো করে কাজ করা দুটি আলাদা বিষয়। তো সেক্ষেত্রে একটা বিষয় শোনো, আমি 4 নম্বর একটা অপশন যেটা তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে এই জার্নিতে তারাই সাকসেস হবে যারা ডিটারমাইন্ড এবং যারা স্ট্র্যাটেজিক বা কৌশলী। আই সেইড, যারা ডিটারমাইন্ড, যারা লক্ষ্য স্থির করেছে আমি আসলে কী করতে চাই, কেন করতে চাই। মারাত্মক সংজ্ঞা আছে এটার পেছনে। আর যারা হচ্ছে কি কৌশলী, তুমি যদি কৌশলী হতে না পারো, দেন ইউ ক্যান নেভার এভার কোপ আপ উইথ দিস সিচুয়েশন। সো থিঙ্ক অ্যাবাউট ইট। একটা হচ্ছে ডিটারমিনেশন, আর একটা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ কোপিং আপ ইন এনি সিচুয়েশন অর স্ট্র্যাটেজিক। তোমাকে স্ট্র্যাটেজিক হতে হবে এই জায়গাতে। আচ্ছা, তারপরে আসো আমরা তুমি দেখবা যে আমাদের একজন ব্যক্তি আছেন, একটা কোটেশন আমি ওখান থেকে দেখে বলছি, সেটা হচ্ছে যে ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড দেন ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। এটা বলেছে উইলিয়াম জেমস। তুমি যদি তোমার মাইন্ড চেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। সো এই এখনই সময় তোমার মাইন্ড চেঞ্জ করা। তুমি এতদিন যেভাবে ট্র্যাডিশনাল থিঙ্কিং করে এসেছিলে, এভাবে আসলে হবে না, এভাবে হবে না। আর অলরেডি লেট হয়ে গেলে প্রায়শ্চিত্ত করে কোনো লাভ হবে না। খুব ভালো করে পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। আমি কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করি তোমাদেরকে, খুব অ্যানালাইসিস করে কথা বলছি। হ্যাঁ, এমন না যে আসলাম বসলাম, তা না। আমি আমার সামনে পাওয়ার পয়েন্ট স্লাইড রেখেছি, আমি ওটা দেখে তোমাদের সাথে কিছু কথা বলছি। আচ্ছা, পরের জায়গাতে আসি। তোমার প্রথম কাজ হচ্ছে তোমার সম্ভাব্য রেজাল্টটাকে গোপনে ক্যালকুলেট করে নাও। আবার বলছি, তোমার সম্ভাব্য রেজাল্টকে তুমি অবশ্যই গোপনে ক্যালকুলেট করে নাও, ঠিক আছে? কেন বলছি? কারণ তুমি যদি তোমার রেজাল্টটাকে ক্যালকুলেট করতে না পারো, আজ ফ্যানটা দিয়ে দাও। তুমি যদি তোমার রেজাল্টটাকে ক্যালকুলেট করতে না পারো, তাহলে তুমি তোমার এক্স্যাক্ট ডেস্টিনেশন সম্পর্কে জানবে না। আসলে তুমি কোনটার জন্য ফিট। এখন তোমার রেজাল্ট একরকম হবে আর তুমি ট্রাই করতেছো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের, তাহলে আসলে তুমি ভুল জায়গায় ভুল সময় ইনভেস্ট করতেছো এবং তোমার যে লাস্ট অপরচুনিটিও আছে, এই অপরচুনিটিকেও তুমি হারাতে যাচ্ছ। তোমাকে একটা ভালো পজিশনে থাকতে হবে এবং তোমাকে ডিপ্রেশনে না পড়ার আগেই তোমাকে নিজেকে হোল্ড করে রাখতে হবে। তুমি যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নাও, তাহলে সেক্ষেত্রে তোমার পক্ষে কখনোই ভালো জায়গায় পৌঁছানো সম্ভব হবে না। এই জন্য তোমার প্রথম কাজ হচ্ছে তোমার নিজের রেজাল্টকে ক্যালকুলেট করে নেওয়া। আই রিপিট, তোমার রেজাল্ট ক্যালকুলেট করে নেওয়া। কারণ তোমার রেজাল্ট যদি যেমন হবে, তোমার প্রস্তুতিটা সেই দিকে তুমি ওদিকেই ডাইভার্ট করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আসি। প্রশ্ন হচ্ছে অ্যাডমিশনের পড়াগুলো কি সহজ নাকি কঠিন?
হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখে না যে অ্যাডমিশনের পড়াগুলো কন্টেন্টও বেশি এবং অ্যাডমিশনের পড়াগুলো একটু তুলনামূলকভাবে কঠিন। তবে এটা কঠিন তখন যখন তুমি প্রপার গাইডেন্সে থাকবে না। যে বিষয়ে এক্সপার্ট তার কাছে কোনো না কোনো সমাধান আছে, কিন্তু আমরা কি করি, ইন জেনারেল কাজ করার চেষ্টা করি। ভুলগুলো এখান থেকে শুরু হয় যে তুমি ভুলটা কোথা থেকে করছো। তুমি একটু খেয়াল করো, তুমি যার কাছে বা যেখানে যাচ্ছ সেখানে অ্যাডমিশনের অভিজ্ঞতাটা কেমন আছে। শুধু কোচিং ওরিয়েন্টেড হইলে কি তোমার সমস্যার সমাধান হবে? আবার শুধু ওই ভাইয়ার ওরিয়েন্টেড হলে কি তোমার সমস্যার সমাধান হবে? যে ভাইয়া তোমার অ্যাডমিশন নিয়ে কখনো ডিল করে নাই, তার কাছে ওই একাডেমিক আর অ্যাডমিশন জিনিস কিন্তু এক না। এটা একটু খেয়াল খবর রাখতে হবে। আবার কোচিংয়ের কোনো ঠেকা পড়ে নাই। যে কোনো কোচিং, বাংলাদেশের ট্রেডিশন যে কোনো কোচিংয়ের কোনো ঠেকা পড়ে নাই তোমাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি ভাবার, তোমাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি বসে কথা বলার, তোমার প্রবলেমটাকে ডায়াগনোসিস করার। এটা কোচিংয়ের ঠেকা পড়ে না বা কোচিং করবেও না। আসলে কোচিংয়ের কাছে এটা আশা করেও লাভ নাই, কেননা কোচিংয়ের পক্ষে জিনিসটা সম্ভব না। সবার কাছে সব কিছু আশা করা যাবে না। তবে কোচিং যে জিনিসটা করে সেটা তার জন্য ঠিক আছে। তাহলে এখন কোচিং একরকম, প্রাইভেট একরকম, তোমাকে দুই জায়গাতেই অ্যাডজাস্ট হতে হবে। কীভাবে অ্যাডজাস্ট হবা বা হওয়ার মতো প্রসেসগুলো কী আছে, আমার জায়গা থেকে আমি তোমাকে একটা অপিনিয়ন শেয়ার করব। আচ্ছা, তার মানে অ্যাডমিশনের পড়াটা সহজ না কঠিন, এই জায়গায় আমার উত্তর হচ্ছে তুমি যদি পারো তাহলে সহজ, না পারলে কঠিন। এবং পারতে গেলে তোমাকে অবশ্যই কারো না কারোর সাথে গিয়ে বা বইপত্র ভালো কিনতে হবে, অনলাইনে অ্যাক্সেস নিতে হবে, অফলাইনে অ্যাক্সেস নিতে হবে। তোমাকে এখন ছুটতে হবে ফর কন্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট শব্দ বললাম, তোমাকে এখন দরকার কন্টেন্ট। এই সময় তোমার পর্যাপ্ত দরকার কন্টেন্ট। তুমি কি পড়বা বা কোনটা পড়বা। এখন কোচিংয়ে গিয়ে বসে থাকে লাভ নাই, বা কোচিংয়ে গিয়ে সারাদিন পরীক্ষা দিয়ে লাভ নাই যদি তুমি কন্টেন্টটাকে অ্যাবজর্ব করতে না পারো। আমি একটা ওয়ার্ড দিয়ে শুরু করি। ধরো একটা ওয়ার্ড আছে ট্র্যাঙ্কুয়েল, একটা ওয়ার্ড এসছে। তো এই ট্র্যাঙ্কুয়েল মানে যদি বলি, অনেকে এটার কাছে অজানা বা আননোন, বা অনেকে এটা পারবে। তো এই ওয়ার্ডটার মানেটা কী দাঁড়াচ্ছে? ট্র্যাঙ্কুয়েল মানে হচ্ছে শান্ত। তো এখন এই ট্র্যাঙ্কুয়েল ওয়ার্ডটাকে আমি যদি সারাদিন ধরে মুখস্থ করি, বা এরকম যদি আমি প্রতিদিন 100টা ওয়ার্ড মুখস্থ করি, এই 100টা ওয়ার্ড মুখস্থ করে আমার ব্রেনের মধ্যে রাখার সামর্থ্য আমার নাই। সেক্ষেত্রে এগুলোকে বুদ্ধি করে পড়তে হবে। লাইক আমি যদি এভাবে বলি যে ট্র্যাঙ্কুয়েলকে যদি আমি ভাঙি, তাহলে আসবে ট্র্যাঙ্ক, আসবে হচ্ছে ইউ, তারপর আসবে হচ্ছে ইল। ট্র্যাঙ্ক ইউ ইল। তুমি যদি ট্রাঙ্কের মধ্যে শান্ত বা চুপচাপ হয়ে শুয়ে থাকো, তুমি কিন্তু একসময় অসুস্থ হয়ে পড়বে। তুমি যদি ট্রাঙ্কের মধ্যে শান্ত হয়ে বা চুপচাপ হয়ে শুয়ে থাকো, তুমি কিন্তু একসময় অসুস্থ হয়ে পড়বে। তাহলে এই যে ট্র্যাঙ্কুইল মানে কি, শান্ত বা কি, অসুস্থ। তাহলে এখন এই ট্র্যাঙ্কুইল যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা আমার কিন্তু আর ভুলবো না। এর সাথে আরেকটা ওয়ার্ড তুমি অ্যাডজাস্ট করে দাও, যেমন ট্র্যাঙ্কুইল জার্নি, দ্যাট মিনস শান্ত ভ্রমণ। আই লাইক ট্র্যাঙ্কুইল লাইফস্টাইল, আমি একটা শান্ত জীবনযাপন পছন্দ করি। এখন তুমি এই ওয়ার্ডটা কোনোদিনও ভুলবা না। তুমি যদি আরও ওয়ার্ড শুনতে চাও, আমি তোমাকে আরেকটা ওয়ার্ড বলি। যেমন তোমাকে বললাম আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের প্যাট্রোনাইজ। প্যাট্রোনাইজ নামে একটা ওয়ার্ড আছে। তো প্যাট্রোনাইজ ওয়ার্ড মানে হচ্ছে কারো ভরণ পোষণের দায়িত্ব না, মানে তার থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব নাকে বলে প্যাট্রোনাইজ। আমি ভুলে যাচ্ছি ওয়ার্ডটা, পড়তেছি আবার ভুলে যাচ্ছি, কারণ আমাকে মিনিমাম 2000 ওয়ার্ড পড়তে হবে। এই 2000 ওয়ার্ড আমি কীভাবে মনে রাখবো? নতুন ওয়ার্ড যেগুলোর সাথে আমার একাডেমিক কোনো সম্পর্ক ছিল না। তাহলে সেটার ক্ষেত্রে আমি কী করতে পারি? আমি প্যাট্রোনাইজ ওয়ার্ডটাকে মনে রাখতে পারি। আচ্ছা, প্যাট্রোনাইজকে যদি ভেঙে দিই, প্যাট্রো আর হচ্ছে নাইস। তাহলে এই প্যাট্রোকে আমি মনে রাখতে পারি পাত্র হিসেবে, আর এটাকে মনে রাখতে নাইস হিসেবে। তাহলে মনে রাখতে পারি যে যদি পাত্র নাইস হয়, তাহলে শ্বশুর আব্বা নিজেই তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয়। কারণ অনেক শ্বশুর আব্বা শ্বশুর চায় যে জামাইটা ঘর জামাই হিসেবে থাক। তার ধরো ছেলে নাই, যে ঘর জামাই থাকলে আমার ছেলেও হবে, আমার বিপদ আপদে আমাকে দেখতে পারবে। মূলত দেখা গেছে যে বাবা মারা চাই কিন্তু মাঝে মাঝে, হ্যাঁ। তো সেক্ষেত্রে পাত্র যদি নাইস হয়, তাহলে শ্বশুর আব্বা নিজেই তার ভরণ পোষণের দায়িত্বটা নিয়ে নেয়। তাহলে যে পাত্র প্লাস নাইস ইকুয়াল টু প্যাট্রো নাইস, তাহলে কি, ভরণ পোষণ। এখন তাহলে তুমি আমাকে বলো যে অ্যাডমিশনের পড়া কঠিন না সহজ? এটা কিন্তু ডিপেন্ড করতেছে তোমার পারলে সহজ, না পারলে কঠিন, এবং পারার জন্য তুমি ছোটোছুটি করছো কিনা, পারার জন্য তুমি দাঁড়া ঘুরছো কিনা, তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ঠিক একইভাবে আমি ইংলিশের কথা বললাম যে সায়েন্স আছো, তাকেও সায়েন্সের জায়গাতে ছুটতে হবে, আর্টসের জায়গাতে ছুটতে হবে। তো এখন একটা কথা বলি তোমাদেরকে, তোমরা খুব গুরুত্বপূর্ণ কথা শোনো। এই কন্টেন্ট আমরা কোথায় পাবো, এটা উত্তর বলে দিচ্ছি তোমাদেরকে আমি। সেটা হচ্ছে তোমাদের অনেকের কাছে যেন আমি শুনি যে তুমি কোথায় কোচিং করবা, কেউ বলে ঢাকায় যাব, কেউ বলে রংপুর যাব, কেউ বলে উদ্ভাসে যাব। ডিরেক্টলি নাম ধরে বলছি, হ্যাঁ, উদ্ভাস খুব ফাস্ট গ্রোথে আগায়। তারপর একজন যে ক্লাস নেওয়ার পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যায় না, ওপেনলি বলছি।
এগুলো দেখছি আমরা বা শুনছি, বা আমরা বাচ্চারা যে পড়ে তারা সবসময় এগুলো নিয়ে কথাবার্তা বলে। তো তুমি কিন্তু চাইলে এখন অনলাইনে অনেক অ্যাক্সেস নিতে পারো, অনলাইনে অ্যাক্সেস নিতে পারো, তুমি চাইলেই অনলাইনে অ্যাক্সেস নিতে পারো। তোমার এখন যতগুলো লাগবে কন্টেন্টের জন্য তুমি যাও, কন্টেন্ট পরীক্ষা তুমি লোকালি কোনো কোচিংয়ে বসেই পরীক্ষা দাও, লোকালি কোনো কোচিংয়ে বসেই তুমি ক্লাস করো, লোকালি কোনো টিচারকে তাকে চেষ্টা করতে দাও। কিন্তু ওয়েন ইউ আর লুকিং ফর বেটার কন্টেন্টস, দেন তুমি অনলাইনে হোক বা বইপত্র হোক বা ইউটিউবিং করে হলেও তুমি কাজগুলো করতে পারো। ধরে নাও তোমার ওই যে বিভিন্ন বাংলা শব্দ মনে রাখা কঠিন হয়, যে আরবি, ফার্সি, রুড়ো, এই শব্দগুলো মনে রাখা কঠিন হয়। তুমি জাস্ট ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে তুমি যেটা করবা সেটা হলো যে সার্চ করো যে আরবি ভাষা মনে রাখার কৌশল কী। 4-5টা তুমি টিউটোরিয়াল পাবা, তুমি দেখাশোনা করে ওখান থেকে তুমি সার্চ করো। তাহলে এই যে কন্টেন্টের জন্য তোমাকে বাসার সময় দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য একটা কথা বলা হয়, যেমন জ্যাকমা বলেছেন যে ওয়েন ইউ আর স্মল অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড, ওয়েন ইউ আর স্মল ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড অ্যান্ড রিলাই অন ইউর ব্রেইন, নট অন ইউর স্ট্রেংথ। আমরা স্মল, আমরা অতি ট্যালেন্টেড না, দ্যাটস ওয়াই আমাদেরকে স্ট্রেংথের দিকে না গিয়ে মাইন্ডের দিকে আমাদেরকে নির্ভর করতে হবে, মাইন্ডের উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে তোমাকে একটু খোঁজখবর রাখতে হবে। তুমি কখনোই আশা করো না যে আমি এত ছোটাছুটি করতে গিয়ে আমার জন্য কন্টেন্ট মিস না যায়। ধরো কথার কথা তোমার বাংলাতে বানান সম্পর্কে একটা স্পেলিং, একটা কোশ্চেন আসবে, তোমার বাংলাতে কোনটা কোন শব্দ, আরবি, ফার্সি, রুড়ো, পর্তুগিজ, এগুলো থেকে একটা শব্দ আসবে। তো তুমি অত ছোটাছুটি না করে বাসায় বসে কন্টেন্টগুলোকে গুছাও। প্রথম 1.5 মাস 2 মাস তুমি কন্টেন্টগুলো গুছাও। তুমি 100 নম্বরের জন্য দরকার নেই, তুমি জাস্ট 70 থেকে 75 নম্বরের কন্টেন্ট গুছাও। তারপরে তুমি এটাকে পড়ার চেষ্টা করো। যখন কন্টেন্ট গোছানো হবে তখন পড়তে তোমার আর সময় লাগবে না। কন্টেন্ট গোছানো হলে তোমার পড়তে একদমই সময় লাগবে না, কিন্তু কন্টেন্ট যদি গোছানো না থাকে তুমি 4 মাস কেন 4 বছর পরে শেষ করতে পারবে না। এই জন্য বলছি যে এই জায়গাতে তোমার পিরিয়ডটা সময়ের সাথে আবর্তিত হচ্ছে। তুমি চাইলে অনেক কিছু করতে পারবা, আমি তোমাকে না বলবো না, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তোমার কিন্তু সময় মাত্র কত, 4 মাস বা 3.5 মাস। অ্যান্ড উইদিন 4 মান্থস তুমি চাইলে তোমার মনের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবা না, না না না। মাঝখান থেকে আবেগ বশবর্তী হয়ে তোমাকে তোমার পজিশন হারাতে হবে, অ্যান্ড আলটিমেটলি তোমাকে রিগ্রেট করতে হবে। সেই রিগ্রেট আসার আগেই তোমাকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশল নিয়ে আমি কথা বলছি এখানে। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ মেসেজ, ঢাবি এক্সাম দেবা কে কে নিজেকে প্রশ্ন করো। এটা আবেগ না। তুমি যে ঢাবিতে এক্সাম দিবা, এই ঢাবিতে এক্সাম দেওয়ার সিদ্ধান্তটা তোমার কোথা থেকে আসছে? আবেগ নাকি বিবেক নাকি সাবেক? বিবেক মানে তো বুঝোই, সাবেক মানে কি? সাবেক মানে যে সামাজিক প্লাস আবেগ, মানে সামাজিকতার আবেগ থেকে তোমার এই সিদ্ধান্ত আসছে কিনা। 4 নম্বর বলছি প্রেমেক, প্রেমের আবেগ থেকে আসছে কিনা, যে হ্যাঁ আমি ঢাবিতে ভর্তি হইলে আমার একটা প্রেম হয়ে যাবে। কিংবা টাবেক, টাকা পয়সার বেগ কিনা, হ্যাঁ আমার তো টাকা আছে, মুই কেন দিম না পরীক্ষা ঢাবিতে, হ্যাঁ। নাকি আরেকটা আছে মা বাবেক। মা বাবেক মানে কি? মা বাবার আবেগ। তা তুমি কি এগুলা কোনো আবেগের দ্বারা মানে বশীভূত হচ্ছ কি না? বাবু তোমার যদি ঢাবির ক্যাপাবিলিটি না থাকে, ঢাবি এমসিকিউ বেসড পরীক্ষা হবে না, ঢাবি হবে রিটেন বেসড পরীক্ষা। যে বাচ্চারা সায়েন্সে আছে ওর যদি ম্যাথে রিটেনে প্রবলেম হয় তাহলে তার দরকার নেই ওই ঢাবিতে রিটেনে, সে পাসও করবে না, রেজাল্টও আসবে না, বরং ওই সময়টুকু তুমি পর্যাপ্ত এমসিকিউ প্রস্তুতির জন্য কাজে লাগবে। একদম কান দিয়ে শুনে রাখো কথাটাকে। ওই সময়টা তুমি পর্যাপ্ত, এখানে মানুষকে দেখানোর কিছু নাই। তুমি এমনিতেও চান্স পাবা না ওই জায়গাতে, অমনিতেও পাবা না। যারা ট্যালেন্টেড তাদের কথা বলছি না আমি। এখন যার রেজাল্ট 4.1, 2, ঠিক আছে, তাই তার কিছু জায়গায় দুর্বলতা আছে, সে ঢাবি রিটেনটা ফেস করতেই পারবে না। আগে এক সময় ছিল যখন ঢাবি শুধু এমসিকিউ বেসড পরীক্ষা হতো, তখন মানুষ 4.1, 2 নিয়ে চান্স পাইতো, কিন্তু এখন খুব টাফ হয়ে যায় বিষয়টা। দ্বিতীয়ত তুমি ওই সময়টুকু ওখানে ছোটোছুটি না করে তুমি তোমার, আচ্ছা ধরো তুমি চান্স পাইলা, পাওয়ার পর তুমি ঢাবির নিচের দিকে সাবজেক্ট আছে হচ্ছে ভূগোল, হ্যাঁ, তারপর আছে হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স, মনোবিজ্ঞান, এগুলো আছে। তো এগুলোতে পড়াচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার অ্যাপ্লাইড ফিজিক্সে পড়া ভালো না, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার ফার্মাসি নিয়ে পড়া ভালো না, বা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া ভালো না? কথাটা একটু বোঝার চেষ্টা কর প্লিজ। তো ঠিক একইভাবে তুমি যদি ঢাবির ইউনিটের জন্য ফিট না হও, তাহলে ওই পর্যাপ্ত সময়টুকু তুমি ইনভেস্ট করো কোথায়? তোমার অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, ফর বেটার সাবজেক্ট। সাবজেক্টের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, সোজা কথা বলতেছি, সাবজেক্টের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আজকে আবেগ বশবর্তী হয়ে তুমি একটা জায়গায় পড়তে যাবা, কালকে কিন্তু তোমার ক্যারিয়ারে কিন্তু ধাক্কা খেয়ে যাবা। এটা নিয়ে অন্যদিন কথা বলবো বাবু। এইটা নিয়ে অনেক যুক্তি দিবে, তর্ক দিবে, হ্যাঁ স্যার ঢাকা ভার্সিটিতেও পড়ে তো বিসিএস হয়, ওর সাথে আমি পরে কথা বলবো।
এটা নিয়ে অনেক যুক্তিতর্ক আছে, তুমি যদি শুনতে মন চায় আমাকে একদিন নক করো, ঠিক আছে? সো অবশ্যই অ্যানালাইসিস করে নাও তুমি ঢাবির জন্য ফিট কিনা। ঢাবির সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজের ক্যারিয়ার রুইন করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। তারপর বাকিটুকু রাখা না রাখা তোমার উপরে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো, ইদানিং কিন্তু জব মার্কেটে সব সাবজেক্ট কিন্তু অ্যাকসেপ্ট করে না, জব মার্কেটে সাবজেক্ট উল্লেখ করে দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা। অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়তে যাবা সেখানে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কোন সাবজেক্টটা আছে, সেই ইউনিটে কী কী রিকোয়ারমেন্ট আছে, বা ওই ইউনিটে তুমি পরীক্ষা কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সেই বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল বইগুলো যেগুলো আছে, যে ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো একটু নিয়ে তুমি নাড়াচাড়া করবা, ঠিক আছে? আমার সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার দরকার নাই, আমার সবগুলোতে অ্যাপ্লাই করার দরকার। আমাকে টাকা পয়সা নষ্ট না করে দু একটা বইপত্র বা দু একটা কোর্স কিনে নিজে পড়াশোনা করো। যার চান্স হওয়ার তার চারটা পরীক্ষা দিলে চারটাতে তিনটা হবে বা দুইটা হবে, যার চান্স হয় না কোনোটাতে পরীক্ষা দিলে কোনোটাতেই হবে না। কারণ পরীক্ষার কোশ্চেন মোটামুটি সবগুলো তোমার ক্যাপাবিলিটি জাজ করার জন্য তোমাকে কোশ্চেন করা হয়। আচ্ছা, এবার আসো, আচ্ছা ওইদিকে আর না বাড়াই, ভিডিও অনেক বড় হচ্ছে না তো আমি এটা আবার দিতে পারবো না। শোনো, এখন তোমরা যারা আমাকে চেনো বা আমার সাথে যারা তোমরা ইংরেজি পড়তে চাও, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এখানে, সিদ্ধান্তটা তোমার উপরেও থাকবে কিছুটা, সিদ্ধান্তটা উইয়ার্ড সিদ্ধান্ত, বাট ট্রাই টু থিঙ্ক ইট প্র্যাকটিক্যালি, এটা প্র্যাকটিক্যালি চিন্তা করার চেষ্টা করো যে আমি কেন সিদ্ধান্তটা নিয়েছি। এখন স্যার কবে থেকে ব্যাচ শুরু করবেন, বিগ কোয়েশ্চেন। আমি বিগত কয়েকবার ব্যাচ শুরু করেছিলাম, ব্যাচ পড়িয়েছিলাম, তখন যে প্রবলেমটা ফেস করি বাচ্চাদের টাইম মেলে না। এখন ওর জন্য তো আমি সারাদিন বসে থাকতে পারবো না, এই 10জন 12জন করে আসবে, ওর জন্য আমাদের বসে থাকা সম্ভব না। তোমার আমার কাছে কী দরকার, তুমি কিন্তু আমাকে তুমি টিচার হিসেবে যদি পছন্দ করো, তুমি আমাকে কিন্তু শুধু টিচার হিসেবে পছন্দ করবা না, তুমি আমাকে একটা কারণে পছন্দ করতে পারো, জাস্ট বিকজ অফ মাই কন্টেন্ট। এবং আমি বিলিভ করি আমার কন্টেন্ট যথেষ্ট কৌশলী, আমি মুখস্থ বিদ্যার দিকে কম যাই, ঠিক আছে? মুখস্থের দিকে খুবই কম যাই, এবং তোমরা এটাকে কীভাবে মনে রাখতে পারবা সেদিকে বেশি যাই। যারা আমার সাথে আছো, আমি এটা ভিডিওটা অন্য কারোর জন্য বলছি না, যারা আমার সাথে আছো তাদের জন্য বলছি আমি। হ্যাঁ, তোমার কোনটা দরকার, কন্টেন্ট। আমার সাথে ওই দেখা সাক্ষাৎ করা তোমার দুইটা গল্প গুজব করার দরকার নাই। তো এখন আমি যখন ফিজিক্যালি পড়াতে যাই তখন দেখা গেছে যে ফিজিক্যালি পড়াতে গেলে টাইমটা অ্যাভেলেবেল হয় না। আমি টাইম দিয়ে এই কোচিং একটা টাইম দেয়, ইউসিসি একটা টাইম দেয়, ফোকাস একটা টাইম দেয়, উদ্ভাস একটা টাইম দেয়, লজিক একটা টাইম দেয়, সবার সাথে এটা মার্চ করাটা পসিবল হয় না বাবু, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার, তোমার আস্তে আস্তে আধা ঘন্টা নাই, তুমি ক্লাস মিস করলে এটা ব্যাকআপ নাই, সবাই এত জোরে দৌড়াচ্ছে, তুমিও আর সাহস পাচ্ছ না, আমিও আর সাহস পাচ্ছি না দেখানোর। কিন্তু আর সবচেয়ে বড় কথা কি, যেমন তোমরা খেয়াল করেছো যারা দিনাজপুর আমার কাছে পড়তে, তুমি দেখো তোমাকে আমি শেষের দিকে আসে 3 ঘন্টা প্লাস করে পড়াইছি। কোনো টিচার 3 ঘন্টা প্লাস করে এভাবে আমাকে আমার কোচিংয়ের টিচারে জিজ্ঞেস করে কি 3 ঘন্টা কী পড়াচ্ছেন আপনি, ওরাই আমাকে উল্টা দিচ্ছে আর কি, ব্লেম দিচ্ছে, আপনি 3 ঘন্টা কী পড়াচ্ছেন, আপনার জন্য আমাদের টাইম। ভাই আমার পড়ানো দরকার, আমার পড়ানো আছে বিধে পড়াচ্ছি, ওখানে বসে ওদের সাথে আমি গল্পগুজব করি না। তোমরা আমার সাথে 2 বছর পড়ছো, তোমরা জানো যে ক্লাসে কন্টেন্টের বাইরে যেগুলো গল্প বলি সব কন্টেন্ট রিলেটেড, কন্টেন্টের বাইরে তোমার সাথে আমার গল্প বলার সময় নাই, সোজা কথা বলছি আমি তোমাদেরকে। তাহলে শেষের দিকে যে আমি 3 ঘন্টা করে পড়ালাম, এই 3 ঘন্টা পড়ার আউটকামটা তোমরা পাও নাই পরীক্ষা হলে গিয়ে, একদম টু দ্য পয়েন্ট আউটকাম পাইছো। পরীক্ষা হলে গিয়ে তোমরা যা কোশ্চেন কম পেয়েছো ওই 3 ঘন্টারই আউটকাম পেয়েছো। এখন অনেক সময় দেখি অনেক টিচার পরীক্ষার আগে 6 মাস আগে বলে কোর্স কমপ্লিট করে দেবে, আর 3 মাসে নতুন ব্যাচ দিচ্ছি, এখানে এটা ব্যাচ দিচ্ছি, 3 মাসে কোর্স কমপ্লিট, 6 মাসে বলে কোর্স কমপ্লিট হবে। তাহলে 6 মাসে কোর্স করে আমার তো পরীক্ষার আগে দিন পর্যন্ত কোর্স কমপ্লিট হয়নি। মন চাচ্ছিল আরও 15টা দিন পেলে আরও অনেক কিছু পড়ানো যেত তোমাদেরকে, সত্যি বলতেছি। তাহলে বেশি পড়লে মানে বেশি তুমি তো পড়বা না, তুমি শুধু শুনবা যে আসলে কী কী হচ্ছে ঘটনাগুলো, শ্রম তো আমি দিই, তুমি শুনো ঘটনাটা, তাহলে তোমার সেক্ষেত্রে তোমার জন্য ধারণাটা ভালো থাকবে। তুমি এখন এমসিকিউ 4টার মধ্যে তুমি যদি একদম ওভারশিওর নাও হও, তুমি অন্তত গেস করতে পারবা যে প্রবাবলি এটাই সেই সম্ভাব্য আনসারটা হবে। আমার ক্লাসের কিছু কথাবার্তা মনে আছে, সম্ভাব্য আনসার এটা হবে না, এইটা হবে না, দুইটার মধ্যে এটাই আনসারটা হবে। তাহলে আমি যদি এই কন্টেন্টের বিষয়ে যেটা বারবার বলছি, কন্টেন্টের কথা, যদি কন্টেন্টের কথাই তুলে ধরি, তাহলে সবার প্রথম কথা হচ্ছে আমাকে বেশি সময় পড়াইতে হবে। এখন আমি আজকে তোমাদেরকে শর্টকাট পড়ালাম, তুমি কালকে পরীক্ষা খারাপ করলে, কালকে এটা আমার রেপুটেশন। আমরা কিন্তু ইনস্টিটিউশন নিয়ে ডিল করি, হোম টিউশন না। এখন হোম টিউশন হলে তোমার আজকে খারাপ হলো, কালকে তুমি আমাকে রেফার করলে না, সেটা আসা যায়, কিন্তু ইনস্টিটিউশনের উপর কিন্তু একটা রেপুটেশন ম্যাটার করে। কারণ আমি যদি তোমাকে আজকে তোমার চান্স পাওয়াতে যদি আমি তোমাকে হেল্প করতে না পারি,
বা আমার যদি তোমার ওখানে কোনো কৃতিত্ব না থাকে, তাহলে আমার ইনস্টিটিউশন চলবে না। ইনস্টিটিউশনের খরচ অনেক, বাসায় কোনো খরচ নাই, বাসায় প্রাইভেট পড়াতে গেলে কোনো খরচ নাই। আমার ইনস্টিটিউশনে প্রতি মাসে 30-40 হাজার টাকা শুধু আমাদের এমপ্লয়ি এটা ওটা বিলে যায়। তাই 30-40 হাজার টাকা উঠাতে গেলে আমাকে সেই পরিমাণ স্টুডেন্ট লাগবে যে পরিমাণ স্টুডেন্ট আমি ডিল করতে পারবো। আর ওই পরিমাণ স্টুডেন্ট লাগলে আমাকে অবশ্যই কোয়ালিটি এনশিওর করতে হবে। আর যদি কোয়ালিটি এনশিওর করতে চাই তাহলে আমাকে বেশি সময় পড়াতে হবে। বেশি সময় পড়াতে গেলে আপাতভাবে আমার পক্ষে, আমি হাত জোড় করে বলছি, আমার পক্ষে ফিজিক্যালি গিয়ে ওখানে পড়ানো সম্ভব না। কারণ রুম আমি ঠিক করছি, আমি বলেও দিচ্ছি আমার জন্য রুমটা এই সময় রাখিয়েন। পরে ভেবে দেখলাম যে 1:30টার দিকে নামাজ, 12টার দিকে সবাইকে পাওয়া যাবে না, দুপুরের দিকে গিয়ে পড়ানো আসানো মানে এটা খুব টাফ হয়ে যায়। তাও পড়াইলে 3 দিনে আসলে কোনো কাজ হবে না। তাই আমার কাজ হচ্ছে তোমাকে সুন্দর করে চমৎকার করে কন্টেন্ট তোমার জন্য আমি আরও স্টাডি করবো। তুমি স্টাডি করবে না, করবো আমি। তুমি শুধু আসবা, খাওয়া দাওয়া, চলে যাবা, তুমি অন্য কিছু করবা। তোমার খালি কোন টপিক বা কোন বিষয়টা তুমি বোঝো নাই, স্যার এই জিনিসটা তো মাথায় থাকতেছে না, আমাকে এই জিনিসটা আপনি আরেকটু ডিটেলসে অ্যানালাইসিস করে মনে রাখার উপায় বুঝাই দেন। আমি এটার জন্য তাহলে আরও স্টাডি করবো। আমি পাগলা হয়ে যাবো, চুল আরও ফেলে দেবো। চুল তো উঠে গেছে অলরেডি, আরও চুল ফেলে দেবো। কথা বুঝতে পারলে? তাও আমি তোমার জন্য পরিশ্রম করব, কিন্তু আমাকে সময় দিতে হবে। এখন আমি তোমাকে সাপ্তাহিক পরীক্ষাও নেব, আমাদের অনলাইনে পরীক্ষাও হবে। ইভেন তোমরা যদি বলো আমি অফলাইনে গিয়ে একদিন করে পরীক্ষা নিতে পারবো, শুক্রবার করে গিয়ে আপনি অফলাইনে গিয়ে দিনাজপুরে একটা পরীক্ষা নিতে পারবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা ডিপেন্ড করতেছে, কিন্তু আমাকে কষ্ট দিয়ে তোমাদের যদি সুখ আসে, তোমরা সুখে থাকো, তাও সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু তোমাকে আমি কন্টেন্ট গুছাই দিলে তোমার রেকর্ডটা থাকবে এবং তুমি ওখানে প্রশ্ন করার জায়গা পাবে। আমরা রাতের বেলা আরাম করে বসে ঠান্ডা পরিবেশে রিল্যাক্সের টাইমে রাতে খাওয়া দাওয়ার পরে 10টার পরে আরাম করে বসে ক্লাস করবো। সারাদিন তোমরা পড়াশোনা করো, রাতের বেলা আমার সাথে পড়াশোনা। এবং মজার ব্যাপার হচ্ছে আমি রাতের বেলা চাইলে তোমাকে 4 দিনও পড়াতে পারবো, রাতের বেলা চাইলে তোমাকে আমি 5 দিনও পড়াতে পারবো। আমি জানি না আমার এই বার্তাটা তোমার কাছে আমি তোমাকে বুঝাতে পারছি কিনা। এখানে কন্টেন্ট আমি তোমাকে একটু সহজ করে বুঝাই। লাস্ট আর 2 মিনিট সময়, 25 মিনিট ভিডিও হয়ে গেছে, মাই গুডনেস। দেখো, কালকে একটা ওয়ার্ড দেখলাম, একটা হচ্ছে FARTHER ফার্দার, আর একটা হচ্ছে FURTHER ফার্দার। দুইটা ওয়ার্ডের মধ্যে বাচ্চাদের খুব কনফিউশন হচ্ছে। পড়াইছি একদিন, পরে বলছে স্যার ভুলে যাচ্ছি। ঠিক আছে আসো, তা আমি চিন্তা করতেছি কী করা যায়, একে মনে রাখা যায় কীভাবে। একটা হচ্ছে FAR ফার্দার, মানে হচ্ছে দূরত্ব, শারীরিক দূরত্ব অথবা ভৌগোলিক দূরত্ব। আর একটা হচ্ছে FUR, এটা মানে হচ্ছে অতিরিক্ত বা বাড়তি। কিন্তু মনে তো থাকার উল্টোপাল্টা হয়ে যাবে। তাই সেক্ষেত্রে একটা বিষয় শোনো, এই যে FAR আর FUR পার্থক্য কি? A ভার্সেস কি ইউ। তাহলে ইউ জিনিসটা যেটা আছে, দেখো তো ইউটা কেমন একটা পাত্রের মতো না, এরকম এক বিষয়টা মনে রাখো তো। আমাদের বাসায় যদি চিনি বা লবণ বেশি থাকে, সেটাকে আমরা কোথায় রাখি? ইউ আকৃতির পাত্রের মধ্যে রাখি। অর্থাৎ অতিরিক্ত কিছু বোঝালে সেটা আমরা কোথায় রাখি? ইউ আকৃতির পাত্রে রাখি। তার মানে FUR যেটা আছে এটা হচ্ছে অতিরিক্ত বা বাড়তি, আর FAR যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের দূরত্ব, বাস। আর এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? অবশ্যই এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে এই যে 23 থেকে 25 মিনিট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, জানি না তুমি কতটুকু বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আর এখানে আর কোনো আমাকে প্রেশারাইজ করো না, ঠিক আছে? আমাকে আমার জায়গায় কাজ করতে যাও। তোমরা যারা পড়তে চাও, আমার কন্টেন্টের উপর যারা বিলিভ করো, ঠিক আছে, যারা ভোকাবুলারির উপর বিলিভ করো, ভোকাবুলারি কেউ শেখাবে না, সুব্রত স্যার শেখাবে, শুধু মুখস্থ করাবে না, তাহলে তুমি দ্রুত আমার অনলাইন প্ল্যাটফর্মে যোগদান করে ভর্তি হয়ে নাও। ভর্তি ফি বেশি রাখবো না তোমাদের। কত রাখা যায় ভর্তি ফি? ধরে নাও 2500 টাকা রাখলাম ভর্তি ফি। তোমাদেরকে এখন সময়ও বেশি দিতে পারবো, দিনও বাড়বে, ঠিক আছে? 2500 টাকা পরীক্ষা আর সব কিছু তোমাদের এখানে আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আর অনলাইনে ফিজিক্যালি করতে গেলে তোমার 5000 টাকা লাগবে। এটার নিচে আমি করাবো না, কেননা আসলে হয়ও না, ঠিক আছে? আর এই সময় তোমার টাকা, তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাইলে এই টাকা তোমার উঠেই আসবে। চান্স না পেলে এই টাকা উঠে আসবে না। 2টা টিউশনি করলে টাকা উঠে আসে। এই সময় ইনভেস্ট করবা না তো কোন সময় ইনভেস্ট করবা? এই সময় ইনভেস্ট করতে যদি কার্পণ্যবোধ করো বাবু রে, মানে সারা জীবন আফসোস করবা এই 200-500 টাকার জন্য। অনেক বাচ্চা দেখছি 500 টাকা বাড়াইছি, এই জন্য আর আসে নাই। দেখো তোমাদের পাশে আসে নাই, কিন্তু তোমরা শেষের দিকে যে সার্ভিসটা পাইছো, টানা আমি তোমাদেরকে 3 ঘন্টা করে পড়াইছি, 2.5 ঘন্টা করে পড়াইছি, আমার কষ্ট হয় নাই? আমি কিন্তু পড়াইছি। কেন পড়াইছি? যাতে তোমরা শেষ ব্যাচ, তোমাদের কাছে যেন আমি আমার শেষ রেপুটেশনটুকু ধরে রাখতে পারি। এবং আই ডিড ইট, আই মেড ইট পসিবল, ঠিক আছে? সো যে কদিন আছি দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করার সুযোগ দাও। 200-500 টাকার জন্য নিজের কেরিয়ারটাকে রুন করে দিও না। বহুত টাকা আসবে জীবনে,
যদি ভালো জায়গায় নিজেকে রাখতে পারো। তো ভালো থাকো, সিদ্ধান্ত নাও, আমাকে ইনবক্স করে জানাবো, এখানে কোনো কমেন্ট করিও না। ঠিক আছে? টেক কেয়ার, থ্যাংক ইউ।